আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছিলাম, এবং যেদিকে সাফ সাফ বলেছিলাম ইয়ার ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কী চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তাকে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে অভিষেকবাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসে কথা দিয়েছেন যে তার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন করেছিল। এবং যারা বিরোধীরা বিরোধ করছে তাদের একটাই প্রশ্ন, আজকে আমার সরকার যা করেছে তার 1 বছর তোমরা করতে পেরেছো? একটা আওয়াজ কি তুলেছো? একটা কি মিছিল বার করেছো? রাম নিয়ে তোমরা এত কথা বলো, যেটা সত্যি দরকার, রাম যে জন্মভূমিতে তার মন্দির আছে, সেই জন্মভূমিটা, আমার বাংলার কথা বলছি, ঘাটালের কথা বলছি, জলের মধ্যে অর্ধেক সময় পড়ে থাকে, তখন তো কথা মনে পড়ে না তাদের। আজকে নির্বাচন আসছে, একটা সরকার, আমি যদি এই সরকারে নাও থাকতাম তবু এই সরকার, তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতাম বিজেপিকে সমর্থন করতাম, এটা তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউর মধ্যে। আজকে ঘাটালে একটা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে, এবার বলছে শেষ হচ্ছে না কেন? ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরে শেষ হতো তাহলে এটা অনেক বছর আগে হয়ে যেত। একটা সরকার কাজ করছে, চেষ্টা করছে, বিরোধ করবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তুমি হাতিয়ার বলছো, আমি এজেন্ডা শব্দটা ব্যবহার করছি, তাদের কাছে সত্যি তো কোনো এজেন্ডা নেই। কী নিয়ে আলোচনা করবে? তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো পাঁশকুড়া থেকে ঘাটাল অবধি রাস্তার অবস্থা কী খারাপ ছিল। আমি দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার সেই চিঠিও আমি পোস্ট করেছিলাম। আজকে পাঁশকুড়া থেকে ঘাটালের 4 লেন রাস্তা হয়ে গেছে, হয়েছে তো, কাজ তো করেছি। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ না, আমার বাবা কোনো রাজনীতিতে ছিল না, আমার কোনো মানে না জেনারেশনে থাকে, আমরা দেখছি 3 জেনারেশন রাজনীতিতে আছে, আমি তো সবে এসেছি, আমি জানতাম না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে নতুন একজন প্রার্থী, যা তিনি অফকোর্স আমাদের সভাপতি এখানকার, কিন্তু এমন নাকি বিশাল বড় একটা নাম এমন কিছু, একজন সাধারণ মহিলাকে প্রতিনিধি বানিয়েছে, ক্যান্ডিডেটশিপ দিয়েছে শ্যামলী সরকার, শ্যামলী। এবারে একটাই কথা বলতে চাই, তোমরা কি চাও? আমি মিডিয়াকে প্রথম প্রশ্ন করছি, কারণ তোমাদের চোখ দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তোমরা কীরকম রাজনীতি চাও? যারা প্রতিশ্রুতি ললিপপ দিয়ে প্রত্যেকবার ইলেকশনের আগে বলে ঘাটাল মাস্টার হবে হবে হবে, যদি ভোট দাও ভোট দাও, এটা তো শুনেছো, তোমরা সবাই শুনেছো। যারা বয়স 80 বছর আগে তারাও শুনেছে তাদের মানে স্বাধীনতা পর, কিন্তু একটা সরকার এসে কাজটা করে দিল, হঠাৎ করে করে দিল। আমার একটাই প্রশ্ন, যদি এবারে আমরা ঘাটাল বিধানসভা হারি তাহলে রাজনীতি জিতে যাবে, কারণ রাজনীতিতে এটাই হয়, কথা দিয়ে কথা রাখবে। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে তাহলে সে তো কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার গেল এমনি হারবো, তাহলে এইটা কি? যেই সরকার কাজ করবে, যেই প্রতিনিধি কাজ করবে, তাহলে আর শক্ত করতেই হবে। আমি ঘাটাল লোকসভার প্রত্যেকটা মানুষকে বলছি, সে ডেবরা হবে, ঘাটাল হবে, নাগপুর হবে, হ্যাঁ আসছি, অনুরোধ করছি দলের সঙ্গে দাও, যদি আপনাদের মনে হয় আমাদের দল কাজ করবে। একটাই প্রশ্ন, আমি সবসময় সৌজন্যের ব্যাপারে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম, এবং যেদিকে সাফ সাফ বলেছিলাম ইয়ার ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কী চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলিভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তাকে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালের মাটিতে এসে অভিষেকবাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসে কথা দিয়েছেন যে তার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন করেছিল। এবং যারা বিরোধীরা বিরোধ করছে তাদের একটাই প্রশ্ন, আজকে আমার সরকার যা করেছে তার 1 বছর তোমরা করতে পেরেছো? দেবদা মুখ খুলতে শুরু করেছে অবশেষে।
ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন, জোর জবরদস্তি দেবদাকে দাঁড় করানো হয়েছিল সেটাও তিনি স্বীকার করলেন। তিনি দাঁড়াতে, সত্যি আমরা শুনেছিলাম 2024-এর লোকসভাতে তিনি দাঁড়াতে চাননি, কারণ ঘাটার মাস্টার প্ল্যান তিনি তৈরি করতে পারেননি। তিনি তার ব্যর্থতা স্বীকার করে এই মানুষটাকে, ঠিক আছে সবকিছু মানছি, তিনি দাঁড়িয়েছিলেন, তৃণমূল দলে এসেছিলেন, কি করেছে আমি জানি না, তবে এই মানুষটা এক প্রকার ভালো মানুষ যতদূর আমি জানি। তবে যাই হোক, চোর দলে নাম লিখেছিলেন, তো চোর দলে নাম লেখালে চোর চোরই হয়। তো 2024-এ আমরা যে জিনিসটা শুনেছিলাম, দেবদা দাঁড়াতে চাইনি ঘাটাল থেকে, ঠিক আছে, কিন্তু জোর জবরদস্তি তাকে দাঁড় করানো হয়েছিল এবং বলা হয়েছিল ঘাটার মাস্টার প্ল্যান রাজ্য সরকার তৈরি করবে আগামী ডিসেম্বরের মধ্যেই, মানে 2024-এর লোকসভার সময়, তারপর ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে, 1 বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, এরকম বলেছিল। ঠিক আছে, তারপরে তো 26 চলে এলো, 25 চলে গেল, 26-এ চলে এলো, ঘাটার মাস্টার প্ল্যানের কোনো কিছুই হয়নি। আর হবে, এবার হবে, এবার বিজেপি সরকার আসার পর ঘাটার মাস্টার প্ল্যান হবে। ঘাটালের মানুষ গত 15 বছর ধরে কিংবা তারা আগে থেকে মানে বন্যাতে ভেসে যায়, ঠিক আছে, তো এবার ঘাটার মাস্টার প্ল্যান হবে। আর এতদিন ধরে চোরের রাজত্ব ছিল আমাদের রাজ্যে, এবং দেবদাও সেই চোরের রাজত্বে যেহেতু মানে কি বলে সেনা হিসাবে ছিলেন, তো দেবদাকেও চোর বলা যায়। সেই দলে যুক্ত হওয়া দেবদার মোটেও সুবিধার হয়নি। তিনি এখন যদি বলেন যে আমাকে কাজ করতে দেবে না, এই করতে দেবে না বলে আমি তৃণমূল দলে যুক্ত হয়েছি, জিদ্দাও তো আছে। 2011 সালে জিদ্দাকে অনেকে বলছে বিজেপিতে যোগদান করেছে, না বিজেপিতে যোগদান করেনি। জিদ্দা 2011 সালেও গেছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করে তাকে ইনভাইট করা হয়েছিল, গেছিলেন। আরে ওরা সেলিব্রিটি, ওদেরকে ইনভাইট করে, সব প্রত্যেকটা জায়গাতেই হয়, ইনভাইট করেছে, এসেছে, কিন্তু তিনি কোনো দলের সঙ্গে যুক্ত হননি। তিনি রাজনীতি করতে ভালোবাসেন না, তিনি যে কাজটা করছেন সেটা করতে ভালোবাসেন। হয়তো রাজনীতিতে এসে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু মান সম্মান কিছু থাকবে না। আজকে যে কোয়েল মল্লিক তৃণমূলে যোগদান করলো, আজকে গেল, সবকিছু গেল, মান সম্মান যেটুকু সম্মান কামিয়েছিল সেটুকু সবকিছুই গেল, ঠিক আছে, সবকিছুই গেল। এবং যারা যেসব সেলিব্রিটি গুলো সবকিছু তৃণমূলে যুক্ত হয়েছিল চুরি চামারি এবং টাকা ইনকাম করার জন্য, তাদের অবস্থা এখন খারাপ। তো দেবদা এখন মুখ খুলছে তৃণমূল কংগ্রেস হারার পর। তৃণমূল কংগ্রেস আগে মুখ খুলতে পারতো, ঘাটার মাস্টার প্ল্যান না করলে আমি কোনো কিছুই করবো না, 1 বছরের মধ্যে ইস্তফা দিয়ে দিতে পারতো, কিন্তু সেটা দেবদা করেনি। এখন নিজের দোষটা ঢাকলে তো হবে না, এবং দেবদার বিরুদ্ধে এটা গরু পাচারের একটা টাকা নেওয়ার ব্যাপারটাও আমরা শুনেছি, ঠিক আছে, গরু পাচারের টাকা নেওয়ার ব্যাপারটাও কিন্তু আমরা শুনেছি। এখন জানি না এর মধ্যে সত্যতা কতটা আছে, তবে লোকটা ভালো মানুষ আমরা যতদূর জানি দেবদাকে। এবং এই একমাত্র লোক তৃণমূলের মধ্যে ছিল যে বিজেপির লোকদেরকে নিয়েও কাজ করেছে, বিজেপির লোকদেরকে নিয়েও সিনেমা বানিয়েছে, এবং তার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে তৃণমূল দলের তরফ থেকে। এই যে কুণাল ঘোষ, তারপরে ব্রাত্য বসু প্রাক্তন শিক্ষামন্ত্রী, অনেক কথা শুনিয়েছেন। শিক্ষামন্ত্রী তো ছিলেন না, অ্যাক্টিং স্কেলে মাস্টার ছিলেন তিনি। শিক্ষামন্ত্রিত্ব বাদ দিয়ে তিনি অ্যাক্টিং করে বেড়াতেন, এবং দেবদাকে অনেক কথা শুনিয়েছেন, অনেক ভুলভ্রান্তি বলেছেন যে কেন নেবে, তারপরে বিজেপির বিরুদ্ধে কেন, বিজেপির সঙ্গে সেটিং তথ্য আছে নাকি, বিজেপির বিরুদ্ধে কেন তারা কোনো কিছু বলছে না দেবদা, এরকম মানে কুরুচিকর রাজনীতি হয় না, কুরুচিকর রাজনীতি যেটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করে থাকে, সেই রাজনীতি দেবদাকেও করতে হতো, সেটা তিনি করেননি, দেবদা করেননি, তার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। যাই হোক, বিস্ফোরক মন্তব্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ খুলে দিয়েছে, জোর জবরদস্তি তাকে দাঁড় করানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভেতর অনেক কিছুই হয় যেটা আপনারা হয়তো জানতে পারবেন না, অনেক কিছুই হয়। এবং না দাঁড়ালে হয়তো তার ক্যারিয়ারটাই পুরো শেষ করে দিত, কারণ পলিটিক্স ঢুকে রয়েছে বর্তমানে আমাদের টলিউডে। আমি চাই বিজেপি সরকার ক্ষমতাতে এসেছে, পুরো পলিটিক্স টলিউড থেকে সরে যাক, তারা ভালো ফিল্ম তৈরি করুক, বাংলার যে গৌরব সেটাকে ফিরিয়ে আনুক, আগে যেভাবে বাংলায় ফিল্ম তৈরি হতো সেইভাবে ফিল্ম তৈরি হোক, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিটা এগোক, সেটা আমরা চাই। এই তৃণমূল কংগ্রেস এসে সেখানে রাজনীতি ভরে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায়, শিক্ষার ক্ষেত্রে রাজনীতি করে শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থাতে রাজনীতি করে স্বাস্থ্য ব্যবস্থা শেষ, তারপর চাকরির ক্ষেত্রে রাজনীতি করে চাকরি। এত নির্লজ্জ বেহায়া এই সরকার ছিল যে চাকরির ক্ষেত্রে কোনো নোটিফিকেশন বার হতো, তারপরে সেটার উপর কেস করে দিত মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং বছরের পর ঝুলে থাকতো যাতে চাকরি না দিতে হয়, এবং নাটক করে মঞ্চে এসে বলতো কেউ কেস করে দিচ্ছে, আমি চাকরি দিতে চাইছি, চাকরি দিতে দিচ্ছে না। এত নাটকবাজি। একজন কেস করলে কত টাকা কোথায় পাবে? একটা কেস লড়তে গেলে মিনিমাম একটা অ্যামাউন্ট দরকার। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি করে রেখেছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিদায় পর্ব চলে এসেছে, স্বচ্ছতার সহিত পশ্চিমবাংলায় ভালোভাবে
কাজ হচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে মেট্রো প্রকল্প থেকে শুরু করে সমস্ত কাজ হচ্ছে, রেলের কাজ হচ্ছে, রাস্তার কাজ শুরু হয়েছে এবং শুভেন্দু অধিকারী ধারাদার কাজ করছে। এবং দেবদা তার বিস্ফোরক মন্তব্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খারাপ করে দিয়েছে। ঠিক আছে, এটা হারের পরেই এই বক্তব্যটা এসেছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত? অনেকেই বলছে, যেমন রিজু দত্ত বাপরে হুঙ্কার দিচ্ছিল ভোটের আগে, এই করে দেবো ওই করে দেবো। তারপরে যে আইপিএস অফিসার সিংঘম, যাকে সিংঘম বলা হয়, কি শর্মা না কি ভুলে গেলাম, তো তাকে অনেক হুমকি দিয়েছিল রিজু দত্ত। সেই রিজু দত্ত এখন ভোটের পর তার উপর হামলা অ্যাটাক মানে অনেক তৃণমূল কর্মীরা করতে চেয়েছিল, যে তারপরে বিজেপি কর্মীরা বাঁচিয়েছে তাকে। তো তার জন্য একটু সুনাম করে দিয়েছে বিজেপি, তার জন্য তাকে সাসপেন্ড করে দিয়েছে এবং এখনো পর্যন্ত খোঁজ পর্যন্ত নেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে, যে ভালো আছিস, বেঁচে আছিস না মরে আছিস, কিছু খোঁজ নেয়নি। তো তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে ছাড়া আর কাউকে চেনে না, তার ভাইপোকে ছাড়া আর কাউকে চেনে না, তার ভাইপোকে ছাড়া আর কাউকে চেনে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এতদিনে এটাই চলতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ কর্মীরা হয়তো কথাও বলতে পারতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এত মানে কি বলবো ক্ষমতার অহংকারে এত তার নিজের কর্মীরাই কথা বলতে পারতো না, যেমনটা শোনা যাচ্ছে। তো যাই হোক, দেবদা তার ভুল স্বীকার করেছে এবং ফিল্ম করুক, এটাই বলবো, ভালোভাবে ফিল্ম করুক। টলিউডটাকে একাই টানছিল, এবার যত বাংলা ইন্ডাস্ট্রির হিরো হিরোইন রয়েছে যারা ফিল্ম করে তারা ভালোভাবে কাজ করুক, ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাক। আজকে যেমন তামিল তেলেগু গ্লোবালি পুরো ওয়ার্ল্ডে তারা ফেমাস হচ্ছে, আমরা চাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও সেটা ফেমাস হোক, সেখানে রাজনীতি না থাকুক, এটা আমরা চাই। ঠিক আছে, সবকিছু যাতে নিয়ম মাফিক হয়, যেটা অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী করছে, আর হবে বিজেপি সরকার মানে করবে, আগামী 5 বছরে বাংলা সোনার বাংলাতে পরিণত হবে। এই নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।